আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সবার অভিক সবাইকে আমাদের সবার প্রিয় এবং ছোট একটা ইউটিউব চ্যানেল স্কুল ম্যাথমেটিক্স এ স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে বল, ইংলিশে যেটাকে আমরা বলি ফোর্স, সেটা শুরু করতে যাচ্ছি। এর আগে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি সেটা কমপ্লিট করে দিয়েছি। ওইটার প্লেলিস্ট তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এমনিতেও প্লেলিস্টে ক্লিক করলে একটু নিচে গেলেই তোমরা গতি অধ্যায়ের সব ক্লাসগুলা পেয়ে যাবে। তো গতির পরে তোমাদেরকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে কে কোন অধ্যায় পড়তে চাও। আসলে এটা এমনি পোস্ট ছিল। তোমরা অনেকে বলছো যে ভাইয়া কাজ শক্তি ক্ষমতা শুরু করেন, ওইটা শুরু করেন। বিষয়টা হচ্ছে গতির পরে সোজা কথায় বল চ্যাপ্টারটা কি তোমার পড়তে হবে, কারণ তোমরা মাত্র 9-10 আছো। তোমরা ফিজিক্স আলাদাভাবে পড়তেছো, তাই না? তো ফিজিক্স যখন আলাদাভাবে পড়া হয়, এটা একদম ফান্ডামেন্টালস আলোচনা, যে তোমাকে এইসব মোশন ফোর্স এগুলো আগে জানতে হবে। এগুলার কনসেপ্ট তোমার যখন ডেভেলপ হবে, তখন তুমি আস্তে আস্তে যে তারপর তুমি কাজের অধ্যায় জানতে পারবে, এরপর তুমি অন্যান্য বাকি সব কনসেপ্ট ফিজিক্সে খুব ভালোভাবে শিখতে পারবা। আমি অনেক স্টুডেন্ট দেখে আসছি, তোমরা দেখতে পারো, আমাকে দেখে বলতে পারো ভাই আপনার এত তো বয়স হয় নাই। অ্যাটলিস্ট আমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট পড়াতে পড়াতে 4-5 বছর হয়ে গেছে। তো আমি যাদেরকেই দেখে আসছি ইন্টারমিডিয়েটে ফিজিক্স কঠিন লাগে, তাদের ম্যাক্সিমামই ছিল যে ওরা ফিজিক্স অত ভালোভাবে শিখতো না। ওরা জাস্ট চাইতো কি কোনো মতে চ্যাপ্টার শেষ করতে, সূত্র দিয়ে কয়েকটা অঙ্ক করে ফিজিক্স শেষ করতে চাইতো। বাট ফিজিক্সের আগে তোমাকে থিওরিটাকে ভালো করে বুঝতে হবে। পুরো ফিজিক্সের থিওরি যদি কথা বলি, কারো যদি গতি আর বল আর কাজ শক্তি ক্ষমতা এই তিনটা চ্যাপ্টারের কনসেপ্ট খুব ভালোভাবে জানা থাকে, ফিজিক্সের বাকি চ্যাপ্টারগুলো তার জন্য একদম পানির মতো সহজ হয়। এই কারণে হচ্ছে কি, যত বেশি টাইম তোমার লাগুক গতি বা বল বা কাজ শক্তি ক্ষমতা এই তিনটা চ্যাপ্টারের ক্ষেত্রে, তোমার যত টাইম লাগুক কোনো সমস্যা নেই, তুমি আস্তে আস্তে শিখো। তো এরকমই একটা কনসেপ্ট শিখবো আজকে আমরা, বল। এটা হচ্ছে লেকচার 1 হবে। প্রথম দিকে আলোচনা খুবই বেসিক লেভেলের আলোচনা হবে। তো তোমাদেরকে আমি যদি শুরুতেই জিজ্ঞেস করি, আচ্ছা বল কি? এখন এই বল দিয়ে আবার ক্রিকেট খেলার বল মনে করো না, এটা অন্য বল, ঠিক আছে? তো তোমরা তো গত চ্যাপ্টারটাতে গতি সেখানে শিখে আসছো যে আমরা কোনো বস্তুকে দুইটা ভাবে আইডেন্টিফাই করতে পারি, যে হয় বস্তুটা গতিশীল না হয় বস্তুটা স্থির, হয় বস্তুটা গতিশীল না হয় বস্তুটা স্থির। তো চিন্তা করে নাও যে তোমার কাছে এরকম একটা টেবিলের উপর একটা বস্তু আছে। হ্যাঁ, একটা বক্স হইতে পারে, একটা যে কোনো কিছু হইতে পারে, একটা বই হইতে পারে। তোমাকে এখন আমি যদি জিজ্ঞেস করি যে বলো তো বল কি, তুমি আমাকে কি বলবা? বলো তো। তুমি আমাকে বলো ভাই আপনি বল শিখাইতে আসছেন, বল না শিখে আমাকে জিজ্ঞেস করতেছেন বল কি, তাই না? আচ্ছা, তো দেখো বলের জিনিসটা হচ্ছে কি, এই যে এই বস্তুটা এখানে টেবিলের উপর আছে, এখন আমি এটা কি অবস্থায় আছে, স্থিতি নাকি গতি অবস্থায়, কোন অবস্থায় আছে? এটা স্থিতি অবস্থায় আছে। এখন আমি দেখো এটাকে ধরো সরানোর জন্য যেই জিনিসটা দেব, কি বললাম? সরানোর জন্য। এটাকে সরানোর জন্য এটাকে আমি যে জিনিসটা দিব, আঙ্গুল দিয়ে টোক্কা দিব, এই যে টোক্কা, এটাই হচ্ছে বল। বুঝতে পারছো? এটাই হচ্ছে কি বল। আমার এই বল প্রয়োগের মেন ইন্টেনশন কি ছিল? মেন ইন্টেনশন ছিল এটাকে সরানো। সরানো বলতে আমি যদি আরো খুলে বলি, মেন ইন্টেনশন ছিল এটাকে গতিশীল করা। মেন ইন্টেনশন বা উদ্দেশ্য কি ছিল? এটাকে গতিশীল করা। তুমি দেখো আমি তোমাকে বললাম যে এটাকে তোমার গতিশীল করতে হবে, তুমি যা ইচ্ছা করো, তুমি কি এমন করো বলো তো? তুমি বলো আচ্ছা ভাই আমি এক কাজ করি, ভাই আমি টোক্কা দিব না আপনার মতন, আমি ফু দেব। ফু, তোমার যে বাতাস যে যাচ্ছে সেই বাতাস ওকে যে যেটা দিবে, অর্থাৎ ধাক্কা দিবে, সেটাও বল। বুঝতে পারছো? তুমি যাই করো না কেন, একে গতিশীল করতে গেলে যেই জিনিসটাই দরকার হবে সেটাই বল। তুমি এটা হাত দিয়ে দিতে পারো, ফু দিয়ে দিতে পারো, পা দিয়ে লাথিও মারতে পারো, যা দিবা সেটাই হচ্ছে বল। বুঝতে পারছো? এখান থেকে তাহলে একটু হলো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। বল জিনিসটা কি? বল জিনিসটা হচ্ছে এই যে বস্তুটা এখন স্থির, তাই না? এটা একটা কি বস্তু? স্থির বস্তু। ঠিক আছে, এটা কি বস্তু? স্থির বস্তু। তাহলে এইটাকে গতিশীল করার জন্য, ঠিক আছে, এই যে এটাকে গতিশীল করার জন্য যেটা প্রয়োজন সেটাই হচ্ছে বল। দেখো তোমাদেরকে আমি সময় দিলাম যে ভাবো বল, তুমি এটাকে গতিশীল আর কোন প্রসেসে করতে পারো? বল দিবা না, ভাবো জীবনেও তুমি গতিশীল করতে পারবা না। গতিশীল করতে যেটা প্রয়োজন সেটাই হচ্ছে বল। বুঝে গেছে? সেটাই বল। বুঝতে পারছো? এই কারণে হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমে এখানে যখন চিত্র আঁকি, চিত্র এঁকে আমরা এখানে এফ লিখি।
বলের ইংলিশ হচ্ছে ফোর্স। আমার হাতের লেখা খারাপ, যারা আমার আগের ক্লাস করে আসছো তারা এমনিতেই জানো। এই যে এটা এফ, কোন অ্যাঙ্গেলের এফ হচ্ছে আমি জানি না, আরো সুন্দর করে লেখা যায়, এই যে এটা হচ্ছে। তো হাতের লেখাটা ইগনোর করো। তো ম্যাক্সিমাম টাইমে দেখবো আমরা যখন কোনো বস্তুকে ধাক্কা দিই তখন আমরা এইভাবে নির্দেশ করি যে এখানে এই যে এটা দিয়ে নির্দেশ করতেছি, আমরা এই বস্তুটাকে ধাক্কা দিচ্ছি, সরাচ্ছি, গতিশীল করতেছি। বুঝাইছে? আচ্ছা, এখন কথা হচ্ছে সবসময় কি এরকম স্থির বস্তুর উপর যে জিনিসটা কাজ করে গতিশীল করবে সেটা কি আমরা বল বলবো কিনা? আরেকটা জিনিস একটু বা আরেকটা উদাহরণ তোমরা একটু ভালো করে খেয়াল করো। যে চিন্তা করে নাও যে তুমি এখানে দাঁড়ায় আসছো, হ্যাঁ, তুমি এখানে কি আসছো, দাঁড়ায় আসছো। এইখানে একটা বস্তু বা একটা ক্রিকেট খেলার একটা যে বল, সেটা তোমার কাছে এভাবে গতিশীল হয়ে আসতেছে, ঠিক আছে? এখন তুমি আসলে শুধু দাঁড়ায়ও নাই, তোমার হাতে একটা ব্যাটও আছে। হ্যাঁ, আমি জানি এটা মানুষ ঠিক মতন হয় না, এটা ব্যাটও ঠিক মতন হয় নাই, কল্পনা করে নাও। আচ্ছা, তো এই বলটা আসতেছে, এখন তুমি কি করলা জানো? তুমি সুন্দর মতন এটাকে এরকম ড্রাইভ করলা, সরি ড্রাইভ হয় সামনেতে না, ধরো এটাকে তুমি কি বললা যে এই শটের নামটা ভুলে গেছি। আচ্ছা, তুমি ধরো যে এমনি সোজা করে ব্যাট দিলা, তো এই বলটা এখন কি হলো, পিছনের দিকে চলে যাবে, যে দিক থেকে আসছিল তার উল্টা দিকে চলে যাবে। এই যে তুমি, তোমার কাছে বলটা আসলো, তুমি ব্যাট দিয়ে কি করলা, সুন্দর মতন এখানে ড্রাইভ করলা, তাই না? দেন কি হলো, বল কি হবে, বল এখানে আসার পরে আবার এখানে ধাক্কা খেয়ে এইদিকে চলে যাবে, তাই না? তুমি এখন ব্যাট দিয়ে যে জিনিসটা দিলা বলের উপর, যেই কারণে বল কি করলো, ও যেদিকে আসতেছিল দিক চেঞ্জ করে উল্টা দিকে যাওয়া শুরু করলো। তুমি যদি ব্যাট দিয়ে ওকে বাড়ি না দিতা, এটা হইতো? হইতো না। এই যে তুমি ব্যাট দিয়ে যেটা প্রয়োগ করলা, যে কারণে ওর দিক পরিবর্তন হয়ে গেল, সেই জিনিসটা হচ্ছে বল। দেখো তোমার কি, তোমার যখন ক্রিকেট খেলার বল তোমার হাতে আসে লাগে, তুমি কি, তোমার হাতে কি মানে মনে হয় না যে তুমি একটু শক্তি খাটাচ্ছ? তোমার কি এটা এমনি এমনি হাওয়ায় হাওয়ায় হয়ে যাচ্ছে না? অবশ্যই তোমাকে কিছু একটা করতে হচ্ছে। তুমি যে জিনিসটা করতেছো বা যে জিনিসটা প্রয়োগ করতেছো সেটাই হচ্ছে এখানে বল। অর্থাৎ এখানে দেখো, এই এটাকে বস্তু বলি, তাহলে বল কোনটা বা আসল বল কোনটা মিলে যাবে, তাই না? এই বস্তুটা দিকে গতিশীল ছিল, তো তুমি কি করলা, যে জিনিসটা প্রয়োগ করলা, দেখো এখানে কি করলা, বল প্রয়োগ করে দিক পরিবর্তন করে দিলা, তাই না? দিক পরিবর্তন করা হলো। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি একটা গতিশীল বস্তুর দিক পরিবর্তনের জন্য যে জিনিসটা প্রয়োজন হয় সেটাও বল। কি, একটা গতিশীল বস্তুর দিক পরিবর্তনের জন্য যে জিনিসটার প্রয়োজন হইতে পারে বা প্রয়োজন হবেই হবে 100%, সেই জিনিসটাকে আমরা বলবো বল। কারণ বল ছাড়া তুমি তার ডিরেকশন চেঞ্জ করতে পারবে না। দেখো না, ক্রিকেট খেলার সময় কত টেকনিক্যালি শট খেলা হয়, বল আসছে, ধরো হচ্ছে এরকম টোক্কা দেয়, বল পিছনে যায়, দেখছো দিক চেঞ্জ করা হচ্ছে। তুমি বল প্রয়োগ না করো, তুমি ঠাস করে এরকম দাঁড়ায় থাকো, কোনো কিছু হবে না। হ্যাঁ, ব্যাটে লেগে বল আশেপাশে যাবে, বাট ওই যে তোমার ব্যাটে যে লাগলো, তুমি হাত দিয়ে ব্যাট ধরে রাখছো, এখানেও বল প্রযুক্ত হচ্ছে। বাট মেন কথাটা বুঝো, তুমি যদি চাও যে একটা, ধরো হচ্ছে এরকম ফুটবল আসতেছে, তাই না? ধরো যে একজন পাস দিল, আমরা কি করি, জাস্ট পা দিয়ে একটু অ্যাঙ্গেল করে দিই, বল কি হয় যায়, অন্যদিকে চলে যায়। তুমি পা দিয়ে ওই অ্যাঙ্গেলটা না দিলে, ওই অ্যাঙ্গেল করে না দিলে বল তো যাইতো না, বল এভাবে আসতেছিল, এইভাবেই চলে যেত। তুমি পা দিয়ে যে জিনিসটা দিছো সেটা হচ্ছে বল। অর্থাৎ দিক পরিবর্তন করলে একটা গতিশীল বস্তু, তুমি চাইলে গতিশীল বস্তুটাকে থামাইতে পারতো। যখন আমরা ক্যাচ ধরি না, দেখো বল আসতেছিল গতিশীল, তুমি চাইলে কিন্তু থামাইতেও পারতা। থামানোর জন্য তোমার হাত দিয়ে তুমি ওই বস্তুর উপর বল প্রযুক্ত করতে হবে, বা করতেছো বা করবা। এই যে থামানোর জন্য যে জিনিসটা তুমি দিচ্ছ সেটাও আসলে বল। তো আমরা এখানে থামানোর কথাটা না বলে থাকি যে বলের দিক পরিবর্তন করি। তা আমরা দেখো একটু হলো বলের সংজ্ঞার দিকে যাচ্ছ কিনা বা ফোর্সের দিকে যাচ্ছ কিনা, যে একটা বস্তু স্থির থাকতে পারে, তাহলে এটাকে গতিশীল করতে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বল। অথবা একটা বস্তু গতিশীলও তো থাকতে পারে, তো গতিশীল বস্তুর আমি গতির দিক পরিবর্তন যদি করতে চাই তাহলে সেটাই হচ্ছে বল। আচ্ছা, তাহলে দেখো বলের সঙ্গে আমি বুঝতে পারছি তোমরা অনেকজনের মাথা অলরেডি সেট হয়ে গেছে, আমি আরেকটু ঘুরাই। আচ্ছা দেখো তো এই বস্তুটা, বা ধরো এখানে একটা জিনিস নেই, যে ধরো হচ্ছে এই যে আমার ফোনের কভার, ঠিক আছে? এখানে দেখো এখন টেবিলের উপর স্থির আছে। এখন বলো তো আমি এখানে কত বল প্রযুক্ত দিচ্ছি, যে এইদিকে, ও তো এইদিকে গতিশীল হচ্ছে কি হচ্ছে না? এইদিকে গতিশীল হচ্ছে, হচ্ছে না। এইদিকে কিন্তু আমি কোনো বল দিচ্ছি না। তার মানে একটা বস্তু যদি স্থির থাকে, তুমি কি ওর উপর বল প্রযুক্ত করতেছো? করতেছো না।
হ্যাঁ, এখানে অনেক কথা আছে, মহাকর্ষ বল এদিকে কাজ করে, প্রতিক্রিয়া বল এদিকে কাজ করে, ওইগুলা পরে। আগে আমরা বলের বেসিক কনসেপ্টে আসি যে বল কাকে বলে। তার মানে একটা বস্তু যদি স্থির থাকে তাহলে বলের কোনো কনসেপ্ট এখানে আপাতত নাই। যখন একটা বস্তু গতিশীল, এই যে গতিশীল কেন হয়েছে, নিশ্চয়ই ওর উপর বল প্রয়োগ করা হয়েছে। এই যে এটাই বুঝতে পারছো যে গতিশীল করা হবে একটা স্থির বস্তুর উপর, যেটার মাধ্যমে বা যেই জিনিসটা প্রয়োগ করে সেটাই হচ্ছে বল। আবার এখানে আরেকটা কথাও আছে যে ধরো আমি, আমার সামনে এখানে একটা বস্তু ছিল, আমি এটাকে এরকম কি করলাম, বল প্রয়োগ করে গতিশীল করলাম। এবার চিন্তা করো আমার সামনে একটা বড় একটা ট্রাক আছে, বড় একটা ট্রাক, আর আমি ট্রাক ইচ্ছা মতন ধাক্কা দিচ্ছি। আমি কিন্তু বল দিচ্ছি, ধাক্কা দিচ্ছি বলছি না, ধাক্কা দিচ্ছি বলছি না, ধাক্কাই কিন্তু বলে, যে ধাক্কা টোক্কা এগুলো হচ্ছে সব বল, ঠিক আছে। এখন আমি একটা ট্রাককে এরকম করে বল প্রয়োগ করতেছি। এখন আমি তো ভাইয়া সুপারম্যান না, ইভেন দেখছো আমার কোনো সিক্স প্যাকও নাই, মাসলও নাই ঠিক মতন। আমি এখন ট্রাকটাকে ধাক্কা দিয়ে, তোমার কি মনে হয় ট্রাকটাকে নাড়াইতে পারবো? পারবো না। বাট আমি কি বল প্রয়োগ করতেছি না? বল প্রয়োগ কিন্তু করতেছি, বা ট্রাকটা নড়তেছে না, কারণ ট্রাকের মুভমেন্টের জন্য বা গতিশীল হওয়ার জন্য যে পরিমাণ বল প্রয়োজন আমি সেই পরিমাণ বল দিতে পারতেছি না, বাট আমি কিন্তু বল দিচ্ছি। আমার দেওয়া বলটা কিন্তু ওকে গতিশীল করতে চাবে বাট পারতেছে না, ওইটাও কিন্তু বল। ওভারঅল এই তিনটা কনসেপ্টে তোমাদের বলের সংজ্ঞাটা ক্লিয়ার হয়। এই হচ্ছে তোমাদের বইয়ে বলের সংজ্ঞা। এটা আসলে তোমাদের 2018 সালের বইয়ের যে সংজ্ঞাটা সেটাকে আমি উঠাই দিছি। এই সংজ্ঞাটাই বেশি ভালো। যে বল কি, বল হচ্ছে তোমাদের বইয়ে তোমরা দেখবা, তোমরা যদি বলার অধ্যায়টা খোলো দেখবা আগে নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা হয়েছে, ঠিক আছে। বাট আগে বলের সংজ্ঞাটা জানো, বেটার হবে। তোমাদের বই একটু পরে বলের সংজ্ঞাটা দেওয়া, বাট আগে বলের সংজ্ঞা জানো, এটা তোমাদের জন্য বেটার হবে। বল কি, বল হচ্ছে ওই যে সেই জিনিসটা যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে। স্থির বস্তুকে গতিশীল করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বল। এখন সব বল যে স্থির বস্তুকে গতিশীল করতে পারবে, যেমন আমি ট্রাককে গতিশীল করতে পারছি, এটা তো কোনো গ্যারান্টি নাই, তাই না? গতিশীল করে বা করতে চায়, আমার অ্যাটলিস্ট বলটা তো ট্রাককে গতিশীল করতে চাচ্ছিল, গতিশীল করতে না পারলে তাও চলবে। অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির দিক পরিবর্তন করে বা করতে চায়। সবসময় যে দিক পরিবর্তন করা যাবে এমনটা না, বাট অ্যাটলিস্ট প্রয়োগ করার পর দিক পরিবর্তন হবে অথবা করতে চাবে। এখন হইলো কি হইলো না এটা পরের বিষয়। সেই জিনিসটাকে আমরা বলবো কি, বল। দেখো তো সংজ্ঞাটা একদম ঠোঁটের গোড়ায় রাখতে হবে। বল কি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির দিক পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। তোমরা এখন আমার সাথে একটু বলতে পারো, ভাই আপনি কি বললেন ঠোঁটের গোড়ায় রাখতে হবে? আপনি না বলেন ফিজিক্স বুঝে বুঝে পড়তে হবে, এখন আপনারা কেন বলতেছেন ঠোঁটের গোড়ায় রাখতে হবে? এই সিম্পল একটা ডেফিনেশনের জন্য আমি তোমাদের কত সময় ধরে ব্যয় করলাম, তোমাদের কত সময় ব্যয় করলাম ভাবো, জাস্ট বুঝানোর জন্য যে কিভাবে বল ডেফিনেশনটা আসতেছে বলে। বুঝার পর কোনো কিছু তুমি যদি মুখস্থ করো এটা কোনো দোষের কিছু না, তোমার জন্যই বেনিফিট হবে এটা, বুঝতে পারছো? আচ্ছা, এই বলের সংজ্ঞাটাতে কয়েকটা জিনিস চলে আসছে, বুঝতে পারছো? বাট তার আগে হচ্ছে আমরা একটু আলোচনা করব তোমাদের বইয়ের শুরুতেই যে নিউটনের সূত্র, এটা হচ্ছে আমরা বলি নিউটনের গতি সংক্রান্ত সূত্র। তো তোমরা বলতে পারো ভাই বলের চ্যাপ্টার বাট গতি কেন? বিষয়টা হচ্ছে এটা নিউটনের গতি সংক্রান্ত সূত্র। ওই যে বললাম না গতির পরে কেন আমরা বল পড়ি, কারণ গতি সংক্রান্ত রাশি জানার পরেই আসলে বল সম্পর্কে ধারণা হয়। এই কারণে বলের যে কনসেপ্ট আমরা শিখবো অবশ্যই সামনে, যেগুলো বলের সঙ্গে আমি অলরেডি শিখাই ফেলছি, বাট বল আসলে আসছে গতির কনসেপ্ট গুলো থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়ে। দেখো না, এই যে স্থির বস্তু গতিশীল হইতে যা প্রয়োজন, এই যে স্থির গতি, এগুলো কি গতি চ্যাপ্টারের কনসেপ্ট না? বাট এটার জন্য যেটা প্রয়োজন সেটাকে আমরা বল বলতেছি, এই কোন একটা আরেকটার সাথে কানেক্টেড। তো এই কারণে নিউটনের গতি সংক্রান্ত তিনটা সূত্র আছে, যেটাকে আমরা বলি প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর হচ্ছে তৃতীয় সূত্র, বুঝতে পারছো? তো আমাদের প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হবে নিউটনের প্রথম সূত্র। তো তোমাদের বিবৃতি এখানে আসলে আমি বিবৃতিতে পরে যাচ্ছি, আগে প্রথম সূত্রটা আসল কথাটা বলি। প্রথম সূত্র যেটা, সেটাতে আসলে কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার হয়। প্রথমে আসলে জড়তার বিষয়টা কিরকম কি, জড়তা নিয়েও সামনে আমরা দেখবো, একটু পরে দেখবো। তো আগে নিউটনের যে কথাটা বলছে আমি একটু সেই কথাটা একটু ভেঙে বলি, ঠিক আছে? নিউটন অনেক ব্রিলিয়ান্ট
মানে কোনো লেভেল নাই তার ব্রিলিয়ান্সের, মানে এত বেশি ব্রিলিয়ান্ট। নিউটন এই কথাটা বলছে, যে কথাটা এখন বলবো সেটার সাথে তোমরা এখন একমত নাও হইতে পারো, বাট এটাই ঠিক। তোমরা একমত হও না হও এটা দিয়ে নিউটনের কিচ্ছু আসে যায় না, বাট নিউটন যেটা বলছে সেটাই ঠিক। কি বলছে আমি বলি, নিউটন এই কথাটা বলছে যে সাপোজ একটা বস্তু যদি স্থির হয়, এটা কি স্থির, তুমি যদি বল প্রয়োগ না করো, দেখো বল প্রয়োগ করা হচ্ছে না, তো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু তো গতিশীল হওয়ার কোনো কনসেপ্ট আসবে আসবে না, কারণ আমরা জানি স্থির বস্তুকে গতিশীল হইতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বল। তুমি যদি বল না দাও তাহলে কেউ গতিশীল হবে? হবে না। নিউটন এই কথা বলছে প্রথমে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে বল প্রয়োগ না হলে। বুঝতে পারছো? তুমি যদি কোনো বল প্রয়োগ না করো একটা স্থির বস্তু চিরকাল ধরে স্থিরই থাকবে। এটার সাথে তোমরা একমত হবা। দ্বিতীয় যে কথাটা হচ্ছে সেটা একটু বলে রাখি, এই যে এই ডাকটা দেওয়াটাই ভুল, এটাই টিচারদের ভুল হয়, স্টুডেন্টদের সামনে এই জিনিসটা আঁকে, এই জন্য স্টুডেন্টরা একমত হইতে পারে না। আমিও টিচারদের মতো নিয়ে এঁকে দিচ্ছি, তাও একটু বলি, ঠিক আছে? না আচ্ছা থাক, আমি ডাকটা দিব না। নিউটন এখন আরেকটা কথা বলছে যে ধরো একটা বস্তুকে, এই বস্তুটাকে তুমি একটু টোক্কা দিলা, টোক্কা দেওয়া মানে কি হইলো বলতো? স্থির ছিল, বাট এটা এখন কি দিলা? তুমি একটু টোক্কা দিলা, এখন কি হলো? গতিশীল হইলো। এখন কি হলো? গতিশীল হইলো। ধরো এইদিকে গতিশীল হয়েছে, কি দিলাম? আমি টোক্কা দিলাম। কি দিলাম? আমি আঙ্গুল দিয়ে টোক্কা দিলাম। টোক্কা, টান, ধাক্কা এসবই হচ্ছে বল। এগুলো আস্তে আস্তে তোমরা জানতে পারবে, আগে বল বুঝো। টোক্কা মানে আসলে আমি কি বুঝাইছি? টোক্কা মানে আমি আসলে বল প্রয়োগ করছি, টুকস এরকম। তো ও কি হবে? গতিশীল হবে। নিউটন কি বলছে? ও সারা জীবন ধরে গতিশীল থাকবে, জীবনেও থামবে না। বুঝতে পারছো? ও সারা জীবন ধরেই গতিশীল হবে, জীবনেও থামবে না, এই কথাটা নিউটন বলে গেছে। এটাই নিউটনের প্রথম সূত্র। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এই যে গতিশীল বস্তু কি হবে না বলতো? এই যে গতিশীল যে হইলো, এই গতিশীল বস্তু সারা জীবন ধরে চলতে থাকবে। অর্থাৎ ফ্র্যাঙ্কলি মানে একদম ফ্রিলি বলি, বইয়ের ভাষা না, নিজেদের ভাষায় যদি বলি, যে জীবনেও থামবে না, জীবনেও থামবে না। এই জিনিসটাই যে টোটাল এই দুইটা আলোচনাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এখন তোমরা আমাকে বলতে পারো ভাইয়া চলেন, আমি বললাম যে চলো। কোথায় যাবা? তোমরা বললো যে চলেন ভাইয়া পড়ার টেবিলে। আমি বললাম ওকে চলো পড়ালেখা করি। তোমরা বললো না ভাইয়া পড়ালেখা না, এক্সপেরিমেন্ট করবো। কি এক্সপেরিমেন্ট? তোমরা টেবিলে রেখে না একটা বস্তু রেখে আমাকে দিলা, মানে বস্তুকে আমাকে দেখালা যে ধাক্কা দিচ্ছ, তো ধাক্কা দিয়ে কি হলো? বস্তু একটু পরে যায় থেমে যাবে, হয় না? তুমি দেখো একটা বস্তুকে ধাক্কা দাও, একটু পরে থেমে যাবে। দেন তুমি আমাকে বললে যে ভাই আপনি কি এমন শিখাচ্ছেন? বলছেন যে আমি যদি টোক্কা দেই গতিশীল হবে, সারা জীবন ধরে চলতে থাকবে, জীবনও থামবে না। এগুলো কি বলেন উল্টা পাল্টা, কিছু জানেন না। তোমরা আমাকে এই এক্সপেরিমেন্টটা দেখে আমাকে এইসব কথা শোনাই দিচ্ছ ইচ্ছা মতন। বিষয়টা হচ্ছে, দেখছো আমি কিন্তু যখন এখানে আঁকতেছিলাম আমি এই বস্তুটাকে কোনো কিছুর উপর রাখি নাই। যেমন এইটা দেখো, এই বস্তুটা একটা মাটির উপর রাখছি, মানে ধরো মাটির উপর আছে বা টেবিলের উপর আছে, বাট এই এক্সাম্পলটা যখন আমি দিচ্ছিলাম, এই এক্সাম্পলটা দেওয়ার সময় আমি এই বস্তুটাকে কোথাও রাখি নাই, মানে ইমাজিন করছি ও শূন্যে আছে। যদি এরকম একটা বস্তুকে আমি যদি একটা কিছুর উপর রাখি, এই কনসেপ্টটা তোমাদের আবার একটু পরের কনসেপ্ট, যখন দুইটা বস্তু যদি সংস্পর্শে থাকে আর একটার উপর দিয়ে যদি আরেকটা গতিশীল হয়, মানে দেখো এই টেবিলের উপর যদি বস্তুটা থাকে আর এই টেবিলের উপর দিয়ে যদি বস্তুটা গতিশীল হয়, তখন গতির বিপরীত দিকে সবসময় একটা ঘর্ষণ বল কাজ করে। কি বল কাজ করে? ঘর্ষণ বল কাজ করে বিপরীত দিকে। ধরো তুমি সামনে আগাচ্ছ, কেউ তোমাকে উল্টা দিকে টানতেছে, তুমি সামনে আগাচ্ছ, উল্টা দিকে কেউ তোমাকে ধাক্কা দিচ্ছে, তুমি সামনে আগাইতে পারবে না, একটু পর্যায়ে থেমে যাবা। এই যে ঘর্ষণ বল, এই বলটার কারণে ও যে একটা সময় কি হয়ে যায়? স্থির হয়ে যায়। নিউটন বলছে কি জানো? তুমি যখন এরকম কোন বস্তুকে গতিশীল করবা, কোনো বাহ্যিক বল থাকা যাবে না, তোমার বল ছাড়া, তুমি যে বলটা প্রযুক্ত করলা সেই বল ছাড়া আর কোন প্রকারের বল থাকা যাবে না। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট, প্রথম মানে শর্ত। কোন প্রকারের বাহ্যিক বল থাকা যাবে না, এখানেও এখানেও, ঠিক আছে? কোন প্রকারের বাহ্যিক বল থাকা যাবে না। বুঝতে পারছো? তোমার বল ছাড়া আর কোনো কিছু থাকতে পারবে না। এই যে টেবিলের যে ঘর্ষণ বল, এটা একটা বাহ্যিক বল, বাইরের একটা বল,
এই বল তো তোমাকে থামাই দেবে। এই বলটাকে তুমি যদি বাদ দিয়ে দিতে পারো তাহলে হচ্ছে জীবনও থামবে না। তো তোমরা এখন আমাকে বলতে পারো, আচ্ছা ভাইয়া দেখেন যে এই যে এটা টেবিলে নাই, আমি দেখেন এখানে ধাক্কা দিলাম, এটাকে এই ধরনের ধাক্কা মানে আমি এদিকে ছুঁড়ে মারলাম, ও কি হবে একটু পর যে সামনে যে এইভাবে পড়বে। যদি ওটা প্রাসের কনসেপ্ট হয়ে যাবে, তোমরা এখনো প্রাস এগুলা বুঝবে না, দ্বিমাত্রিক গতি। তো যাই হোক, তোমরা আমাকে বলবে হ্যাঁ দেখেন আমি যেভাবে দিলাম ও তো সারা জীবন ধরে চলবে না, ওই একটু পর যে মাটিতে পড়বে। হ্যাঁ, কেন মাটিতে পড়বে বলো তো? তুমি একটা বস্তু কিভাবে নিক্ষেপ করলা, ধর এখন আর টেবিলে রাখো নাই, এই যে তল নাই, তল ছাড়া শূন্য নিক্ষেপ করছো, তল ছাড়া শূন্য নিক্ষেপ করছো, একটু পরে যে এভাবে মাটিতে পড়বে, তাই না? একটু পরে যে এভাবে মাটিতে পড়বে। কেন পড়বে? এটার প্রধান কারণ হচ্ছে পৃথিবী সবকিছুকে তো টানে, যেটাকে আমরা অভিকর্ষ বল বলে থাকি। এই যে অভিকর্ষ বল, এই যে কোনো বস্তু নিচে নামে কেন বলতো? নিচে নামার কারণ হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল এইটাও তো একটা বাহ্যিক বল, এটাও কি একটা বাহ্যিক বল না? আবার বাতাসের বাধাও আছে, বাতাসের বাধা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে এইগুলাতে। এই বাহ্যিক বলটার কারণে কোনো বস্তু নিচে পড়ে, তুমি তো ধাক্কা দিচ্ছ এইটা, তোমার প্রযুক্ত বল এইদিকে, বাট আবার পৃথিবী টানতেছে, আর একটা বল কাজ করতেছে। নিউটন বলছে আর কোনো প্রকারের বল থাকা যাবে না। তো তাহলে এখন তোমরা আমাকে বলতে পারো ভাইয়া পৃথিবী, আমি পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন, এই বাংলাদেশ ঢাকা বা বাংলাদেশের টেকনাফ তেতুলিয়া অথবা বাংলাদেশের বাইরে ধরেন আমেরিকা, সব জায়গায় তো অভিকর্ষ বল আছে, আমি তাহলে এক্সপেরিমেন্টটা করবো কোথায়? সোজা ভাষায় এক্সপেরিমেন্ট করবা তুমি পৃথিবীর বাইরে যায়, স্পেসে যায়, মহাশূন্যে যায় এক্সপেরিমেন্ট করবা, তাহলে ঠিক হবে। যারা নভোচারী আছে তারা যখন পৃথিবীর বাইরে যায়, তারা যখন একটা বস্তুকে এরকম সামান্য রাখতে যে আঙ্গুলের টোক্কা লেগে বস্তুটা দেখবে যে সারা জীবন ধরে হয়ে চলতে থাকবে। অর্থাৎ এমন জায়গায় তোমাকে যেতে হবে যেই জায়গায় পৃথিবীর এই মহাকর্ষ বল নাই বা অভিকর্ষ বলটা নাই, কোনো প্রকারের ঘর্ষণ বল নাই, কোনো প্রকারের বাধা নাই, অর্থাৎ কোনো প্রকারের বাহ্যিক বল নাই। তাহলে নিউটনের কনসেপ্ট অনুসারে ওই বস্তু যদি স্থির থাকে তাহলে সারা জীবন স্থির, ও যদি গতিশীল অবস্থায় থাকে ও সারা জীবনই গতিশীল থাকবে। দেখবা মহা স্পেসে, ধরো তুমি আমি স্পেসে আছি, দেখবা আমরা শূন্যে ভাসতেছি। শূন্যে কেন ভাসতেছি? কারণ কেউ তো আমাকে নিচে টানতেছে না। তখন আমি ধরো এই কলমটাকে রাখলাম, এই রাখার সময় দেখো মানুষের হাত কিন্তু কাঁপে। যেমন আমি দেখো মনে রাখবো যে আমি স্থির না, তুমি যদি ভালো করে অবজার্ভ করো দেখবো আমার হাত কিন্তু কাঁপবে, আমরা কিন্তু রোবটের মতো স্থির থাকতে পারি না, তাই না? তো ধরে যে রাখলাম, এটা তো যে পৃথিবীর কারণে নিচে পড়লো, ধরো অভিকর্ষ বলটা নাই, যে রাখতে যে আমি জাস্ট একটু টোক্কা দিলাম রাখার আগে, হ্যাঁ এরকম একটু ধাক্কা দিয়ে রাখলাম, যেরকম ও যে গতিশীল হবে, সারা জীবন ধরেই চলতে থাকবে। সত্যি কথা এটা হয়, এটাই নিউটনের। দেখছো পৃথিবীতে বসে কত কিছু ভেবে ফেলছে। তো দেখো ওভারঅল নিউটনের প্রথম সূত্রটা আমি তোমাদের হয়তো বা বুঝাইতে পারছি। এখন তোমরা যদি বিবৃতি পড়ো, এই দেখো তোমাদের বই এটা আলোচনা করা, যদিও তোমাদের বইয়ে এত বাহ্যিক বল কথাটা লেখে নাই, ডাইরেক্ট লিখছে যে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে, বাট এখানে বাহ্যিক বল কথাটা ইনক্লুড করা খুব বেশি নেসেসারি। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। দেখো এখন পড়লে তোমরা বুঝতে পারবা যে কি নিউটনের প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর যে বস্তু গতিশীল, হ্যাঁ গতিশীল বস্তু সুষম বেগ মানে কি? বেগের কোনো পরিবর্তন হবে না, যেভাবে যাচ্ছে সেভাবেই চলতে থাকবে, তাই না? সুষম পথে, সরল পথে চলতে থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। কোনো কমপ্লিকেটেড বলতো? আমরা তো বলের কনসেপ্ট শিখাই শুরু করছি এখান থেকে, যে একটা বস্তু স্থির, তুমি ওকে গতিশীল করতে যাও, যেটা প্রয়োজন সেটা হচ্ছে বল, তুমি বল দিও না, ওই স্থির থাকবে। এটাই দেখো বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আর একটা বস্তু গতিশীল, তুমি হাত দিয়ে থামাও না, গতিশীলই থাকবে। ওইটাই গতিশীল বস্তু, ওই যে বাহ্যিক বল যদি প্রয়োগ না হয়, গতিশীল বস্তু সরল পথে চলতে থাকবে। বুঝা গেছে? এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। বাট নিউটনের প্রথম সূত্র থেকে এই যে দেখো একটা বিষয় একটু খেয়াল রাখো, বাহ্যিক বল প্রয়োগ না হলে কি হয়? স্থির বস্তু চিরকাল স্থির থাকে, তাই না? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে বল প্রযুক্ত না হলে। আবার বলো না যে ভাই আপনি এটা তো লেখেন নাই, স্থির বস্তু স্থিরই থাকবে। এক সেকেন্ড, বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে, বল প্রযুক্ত হলে ওটা অন্য কথা। আর কি? গতিশীল বস্তু সুষম বেগে গতিশীল থাকবে, তাই না? সুষম বেগ সমবেগ এগুলো একই কথা।
সুষম বেগে গতিশীল থাকবে। ঠিক আছে, মেনে নিলাম, অবশ্যই মানতে হবে, স্যার বিজ্ঞানী আইজাক নিউটন বলে গেছেন যেহেতু। নিউটনের অনেক বড় ফ্যান আমি। হ্যাঁ, অনেক বেশি কিছু তার ব্যাপারে জানি না, বাট যখনই কোনো কিছু দেখি যে ভাবি যে এইভাবে কিভাবে চিন্তা করছে একটা মানুষ। আচ্ছা, তো এখন দেখো, এই যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম বেগে গতিশীলই থাকবে। এইখান থেকে না আরেকটা নতুন শব্দ তোমরা এখন জানতে পারবা, যে জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে জড়তা। কি বলে থাকি? জড়তা। জড়তা মানে কি? তোমরা জড়তা কথাটা কিসে কিসে শুনছো আমি আসলে ঠিক জানি না। ম্যাক্সিমাম টাইমে দেখতে পারো যে মানুষের কথা জড়তা থাকে। হ্যাঁ, বা জড়তা মানে ধরো হচ্ছে কেউ কথা হয়তো ওইভাবে বলতে পারতেছে না, আটকায় যাচ্ছে, আমরা বলি যে ওর কথা জড়তা আছে, স্পষ্ট ভাবে বলতে পারতেছে না। আসলে ওই জড়তাটা আসলে এইখানকার জড়তার সাথে একদম পারফেক্টলি ম্যাচ হবে না। সোজা ভাষায় কি জানো, যে যেই কাজ করতেছে, কাজ কথাটা বলা ঠিক না, যে যে অবস্থানে আছে, সিচুয়েশনে আছে, সেই সিচুয়েশন সে মেনটেন করবে, এটাই হচ্ছে জড়তা। এই যে দেখো, স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে। ওর কোনো ঠেকা পড়ে নাই নিজের থেকে গতিশীল হওয়ার, ওর কোনো প্রকারেরই ঠেকা পড়ে নাই নিজের থেকে গতিশীল হওয়ার। এই যে দেখো, তোমার বাসায় যে তুমি ফোন টোন বা হাবি জাবি যে রেখে থাকো, যদি কোনো ভৌতিক কাজ কারবার না হয়ে থাকে, ওই বস্তু তো চিরকাল ওইখানেই পড়ে থাকবে, তাই না? এখন বলবো না যে না ভাই আমার বাসায় জিন আসে, জিন এসে সেগুলো নড়াচড়া করে রেখে দিয়েছে। আচ্ছা, ওইগুলো অন্য টপিক। বাট একটা বস্তুর তো নিজের থেকে ঠেকা পড়ে নাই যে হেঁটে হেঁটে চলে যাবে, স্থির অবস্থায় রাখবা ও স্থিরই থাকবে। এইটাকে আমরা কি বলবো জানো? এটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলবো জড়তা। যে যেই অবস্থায় আছে চিরকাল সেই অবস্থা মেনটেন করে রাখতে চায়। আবার দেখো, একটা বস্তু যখন গতিশীল হয়ে যায়, যদি বাহ্যিক বল না থাকে তাহলে সে চিরকাল গতিশীলই থাকবে, এটাও জড়তা। অর্থাৎ যে যে অবস্থানে থাকবে সেটাই মেনটেন করতে চায়। এখন কি ওই অবস্থা হতে পারে স্থিতি অবস্থা অথবা গতি অবস্থা। স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকতে চাবে, কোনো প্রকারের বাহ্যিক বল প্রযুক্ত না হলে। এই জিনিসটা থেকে আমাদের শুরু হয় হচ্ছে জড়তার কনসেপ্ট। জড়তাটা কি? বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। ওই যে বললাম, ওর কি ঠেকা পড়ছে, হেঁটে হেঁটে চলে যাবে। আবার গতিশীল বস্তু কি হবে? নিউটন তো বলে গেছে বাহ্যিক বল প্রয়োগ না হলে গতিশীলই থাকবে, এই যে গতিশীল থাকতে চায়। এই যে বৈশিষ্ট্য, বস্তুর এই ধর্ম, বৈশিষ্ট্য, প্রবণতা, এগুলাকে বলা হয় জড়তা। এখানে তুমি বৈশিষ্ট্য বলতে পারো, এটাকে ধর্ম বলতে পারো, এটাকে প্রবণতা বলতে পারো। হ্যাঁ, এই সকল ওয়ার্ড দিয়ে তুমি রিপ্লেস করতে পারো, যাই বলো না কেন, এটাই হচ্ছে জড়তা। এটা কিন্তু তোমাদের ক নাম্বার কোশ্চেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে জড়তা কাকে বলে। জড়তা হচ্ছে কি? কোন বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থা বজায় রাখার প্রবণতাকে বলা হয় জড়তা। এখন অবস্থা বলতে আমি এখানে আর্থিক টাকা পয়সা অবস্থা বুঝিনি, আমি অবস্থা বলতে বুঝেছি হয় স্থির না হয় গতিশীল। স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাবে, এই যে প্রবণতা বা ধর্ম বা বৈশিষ্ট্যকে বলা হবে জড়তা। গতিশীল বস্তু থাকতে চাবে, সেটাও বলা হবে জড়তা। এই যে আমি দেখো, আমি কিন্তু আলাদা করে ফেলছি, যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাবে এটা জড়তা, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে যাবে এইটা জড়তা। এইখান থেকে আসলে আমাদের কি হয়, এই যে জড়তা, যেটা জড়তা আসলে আমাদের আসলে দুই রকমের। জড়তা আসলে আমাদের কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা আর একটা কি বলতো? গতি জড়তা। বলতো স্থিতি জড়তার সংজ্ঞা কি হবে? এই যে স্থির বস্তু চিরকাল, এখানে যখন স্থিতি নিয়ে আলোচনা করবে তাহলে শুধু স্থির। এখানে দেখো, যখন জড়তা আলোচনা করতেছো তুমি কিন্তু ডিক্লেয়ার করো নাই যে স্থির নাকি গতি নিয়ে আলোচনা করতেছো, শুধুমাত্র জড়তা বস্তু, তার মানে দুইটাকেই আনতে হবে। এই যে দেখো, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, এই ধর্মকে বলা হয় জড়তা। জড়তা কয় রকমের? দুই রকমের, স্থিতি জড়তা, গতি জড়তা। যদি জিজ্ঞাসা করে স্থিতি জড়তা কি, বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এই যে একটুকু লিখবা, এই বৈশিষ্ট্যকে বলা হয় স্থিতি জড়তা। যদি বলে গতি জড়তা কি, বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, এই বৈশিষ্ট্যটাকে বলা হবে গতি জড়তা। বুঝতে পারছো? টার্মস গুলা কি কঠিন লাগতেছে? এই দেখো, আমি এখানে লিখে রাখছি জড়তার প্রকারভেদ কি, স্থিতি জড়তা আর একটা হচ্ছে কি বলতো? গতি জড়তা। স্থিতি জড়তা কি হবে বলো? বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্ম। ঠিক
ঠিক আছে, সংখ্যা মিলে লিখলাম। এই ধর্মটা হচ্ছে কি স্থিতি জড়তা। ঠিক একইভাবে গতি জড়তা কি হবে, বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্মকে বলা হয় গতি জড়তা। বুঝতে পারছো? তো তোমাদের বইয়ে স্থিতি জড়তা, গতি জড়তা নিয়ে বেশ কিছু আলোচনা আছে, তো চলো আমরা এগুলো নিয়ে আলোচনা করি। তো জড়তা নিয়ে যখনই আলোচনা করা হয়, এটার মোস্ট ফেমাস কিছু এক্সাম্পল আছে। এটার এক্সাম্পল হচ্ছে কি চলন্ত বাসের এক্সাম্পল। এক্সাম্পল মানে কি লিখলাম, এটা এক্সাম্পল, PLE, তাই না? এক্সাম্পল। আমার ইংলিশ ইদানিং খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ঠিক লিখছি। ঠিক আছে, আমরা ফিজিক্স পড়তেছি। আচ্ছা, তো দেখো তোমাদের মানে যখনই জড়তা নিয়ে আলোচনা করা হয়, তখন প্রথম একদম হট একটা এক্সাম্পল আছে। হট বলতে আমি বুঝাচ্ছি মানে সবাই দেয় এক্সাম্পলটা, সেটা হচ্ছে কি মানে চলন্ত বাসের এক্সাম্পল দেয়। চলন্ত বাসের উদাহরণ কিরকম উদাহরণ দেয় আমি বলি। প্রথম উদাহরণটা এরকম আসে যে ধরো হচ্ছে একটা যাত্রী একটা চলন্ত বাসে আছে। তো কিভাবে আছে, বসে আছে, ঠিক আছে। তো চেয়ারে বসে আছে, তো তার বডির নিচের পার্টটা, কোমরের পার্টটা থেকে তো চেয়ারের সাথে অ্যাটাচ। চেয়ারের সাথে অ্যাটাচ। দেখো বাসটা গতিশীল, বাসের সাথে যে চেয়ারটা, চেয়ারও তো গতিশীল, চেয়ার তো বাসের সাথে লাগানো, তাই না? চেয়ারটা বাসের সাথে লাগানো, তুমি বাসের সাথে লাগানো। বুঝতে পারছো? তুমি তো বাস থেকে নড়াচড়া করতে পারো, বাসের সাথে তুমি লেগে নাই। তো কি হয়, যখন বাসটা গতিশীল, তোমার চেয়ারটা, বাসের যে চেয়ার সেটাও কিন্তু বাসের সাথে গতিশীল। তুমি যখন চেয়ারে বসে থাকো, তখন চেয়ারের সাথে তোমার মানে কোমর বা নিচের পার্ট বডির ওইটা লেগে থাকে। তখন কি হয়, বডিও গতিশীল হয়। কি হয়, বডিও কি হয়, গতিশীল হয়। তো এখন বাস চলতেছে 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 চলতেছে, হুট করে যখন বাসটাকে ব্রেক চেপে থামানো হয়, বাস থেমে গেছে। বাস থামা মানে কি, বাসের সাথে অ্যাটাচ করা চেয়ার, চেয়ারটাও কি হয়ে গেছে, থেমে গেছে। তোমার চেয়ারের সাথে লেগে আছে তোমার বডির নিচের পার্ট, সেটাও থেমে গেছে। থামে না একটা জিনিস, এটা হচ্ছে তোমার বডির উপরের পার্ট, মানে ওই বুক, মাথা, এগুলা। ওরা গতিশীল ছিল না। নিউটন কি বলছে, গতিশীল বস্তু বা জড়তার কনসেপ্টটা কি, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। এটা আসলে গতি জড়তার উদাহরণ। গতিশীল বস্তু চিরকাল যে গতিশীল থাকতে চায়। তোমার বাস থেমে গেছে, বাসের সাথে তোমার যে বডির নিচের পার্ট সেটা থেমে গেছে, বাট তোমার মাথা বা ঘাড় এগুলা তখনও সামনের দিকে চলে যেতে চায়। এই কারণে কি হয়, তোমরা সামনের দিকে ঝুঁকে পড়ো হুট করে ব্রেক চাপলে, তাই না? হুট করে কি হয়, সামনের দিকে ঝুঁকে পড়ো। তামিল মুভিতে তো দেখায়, হুট করে বাস চাপ দিছে, নায়ক হচ্ছে কি সামনে যে জানালা ভেঙে বাইরে দিয়ে চলে গেছে। অ্যাক্সিডেন্ট ঘটলে এগুলোও ঘটে, তামিল মুভিতে একটু বেশি দেখায় আর কি। বুঝতে পারছো? তাহলে যেই উদাহরণটা দিলাম সেটা হচ্ছে গতি জড়তা। আচ্ছা চলন্ত বাস, তাহলে একটু উল্টাটা বলি, যে ধরো এখন একটা বাস মাত্র চলা শুরু করবে, বাস এখন স্থির, বাস এখন কি বলতো, স্থির। তো স্থির বাসে তুমি যে বসছো, তো তুমি যখন বসছো, তো তোমার কোমরের পার্ট চেয়ারের সাথে অ্যাটাচ হইলো। এখন হুট করে বাস টান দেওয়া শুরু করলো। তো বাস গতিশীল, বাসের সাথে চেয়ার গতিশীল, চেয়ারের সাথে লেগে আছে তোমার বডির নিচের পার্ট, সেটা গতিশীল। বাট তোমার মাথার পার্ট, ওরা তো স্থির ছিল। ওরা কি থাকতে চায়, স্থির থাকতে চায়। ওরা স্থির থাকতে চায়। এই কারণে কি হয়, বাস সামনে চলে যায়, চেয়ারও সামনে চলে যায়, তোমার বডির নিচের পার্টও সামনে চলে যায়, তোমার মাথা পেছনের সাথে ধাক্কা খায়। তোমার মাথা তো মানে স্থির থাকতে চাইছিল। বুঝতে পারছো? তাহলে বলো, এই যে বাস বা গাড়ি হুট করে চলা শুরু করলে কেন যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে, অথবা চলন্ত বাস হুট করে ব্রেক চাপলে কেন যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে? কেন? জড়তার কারণে। ধরো হচ্ছে বাস মাত্র চলা শুরু করছে, যাত্রীরা যখন পেছনে হেলে পড়ে, সেটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। কারণ বডির উপরের পার্ট স্থির ছিল, তো স্থিরই থাকতে চায়। হুট করে গতিশীল হয়েছে, ওরা তো পেছনে পড়েই যাবে। এটাই স্থিতি জড়তার উদাহরণ। আবার যখন চলন্ত বাস হুট করে ব্রেক করে, তো বডির নিচের পার্ট থেমে যায়, বাট উপরের পার্ট তো গতিশীল ছিল, তো গতিশীলই থাকতে যাবে। এই কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে। আর এই করে গাড়ি চালালে কিন্তু সিট বেল্ট বাঁধাটা প্রয়োজনীয়। বুঝতে পারছো? তার মানে এটা কিন্তু খুব ভালো একটা এক্সাম্পল জড়তা বোঝার জন্য। একটা এক্সাম্পলের মধ্যে স্থিতি জড়তা, গতি জড়তা দুইটাই আছে। আরেকবার একটু আসি, আমি এখানে লিখে দেবো, একটু লিখে দেবো। আরেকটা আসি তোমাদেরকে, এরকম একটা এক্সাম্পল তোমাদের যখন ক্লাস 9 ছিল, মানে এখন এই ভিডিওটা তো অনেকেই দেখতে পারো, এসএসসি 26, এসএসসি 27, এসএসসি 28 অনেকেই দেখতে পারো।
2024 সালে ক্লাস 9 একটু ঢং করে কারিকুলাম পরিবর্তন করা হচ্ছিল, তো তো তখন ওদের এই এক্সাম্পল গুলো বইয়ে ছিল, আমি একটু এটা আলোচনা করে দিই। এরকম আছে যে ধরো এরকম একটা গ্লাস, হ্যাঁ, এই গ্লাসে কি আছে, এখানে একটা কাগজ দিবা, ঠিক আছে, হার্ডবোর্ড নিবা, এরকম গ্লাসের মুখের উপর এরকম একটা হার্ডবোর্ড রাখবা, ওইটার উপর একটা কয়েন রাখবা, এটার উপর কি রাখবা, একটা কয়েন রাখবা। তো হুট করে কি করবা জানো, এইটা টান দিবা, এটা কি দিবা, টান দিবা। তো টান দিলে কি হবে দেখা যাবে, দেখো এটা তো টান দেওয়া হলো, টান দেওয়া মানে দেখো এটা গতিশীল হইলো, বাট কয়েন স্থির ছিল। কয়েন কি হবে জানো, যেহেতু হার্ডবোর্ডটা চলে যাবে, কয়েন ঠাস করে গ্লাসের উপর পড়বে। বুঝতে পারছো? তুমি যদি ভালো হয় টান দাও। এখন যদি এমন ভাবে হয় যে কয়েন আর হার্ডবোর্ডের সাথে লেগে গেছে, হার্ডবোর্ড টান দিছো, কয়েনও হার্ডবোর্ডের সাথে চলে গেছে, তাহলে হবে না। দুইটা যেন লেগে না যায়, মানে জাস্ট কোনো মতে রাখবা। এই জন্য পাতলা কাগজ হলে বেটার হয়, বেশি বড় না, একটু আশেপাশে একটু বড় একটা কাগজ নিয়ে কি করবা, কাগজটা টান দিবা, তো দেখা যাবে কয়েনটা নিচে পড়বে। কেন পড়বে? এই যে কয়েনটা নিচে পড়লো, কয়েনটা নিচে পড়লো স্থিতিজড়তার কারণে। কারণ কয়েনটা দেখো এখানে কি ছিল বলতো, কয়েনটা ছিল স্থির, কয়েনটা কি ছিল, স্থির ছিল। স্থির থাকার কারণে ও চিরকাল কি থাকতে চাবে, স্থিরই থাকতে চাবে। এই হার্ডবোর্ডটা না হয় গতিশীল হইলো, হার্ডবোর্ডটা কি হলো বা কাগজটা কি হলো, গতিশীল হলো, গতিশীল হয়ে পাশে চলে গেল, বাট এই স্থির বস্তু অনেক গতিশীল তো হয় নাই, ও কি ছিল, স্থির ছিল। এই কারণে ঠাস করে নিচে পড়বে, এটা চলে যাবে, ও নিচে পড়বে। বুঝতে পারছো? এই হচ্ছে স্থিতিজড়তার উদাহরণ। বুঝে গেছে? তাহলে আমি এখানে একটু লিখে দিই যে চলন্ত বাসের উদাহরণ কিরকম উদাহরণ, যে প্রথমটা যে বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা কোথায়, সামনে হেলে পড়ে না পেছনে হেলে পড়ে? হঠাৎ চলতে শুরু করলে পেছনে হেলে পড়ে, তাই না? কারণ বডির সামনে, এই পার্টটা সামনে চলে যায়, মাথা তো স্থির ছিল, স্থির থাকতে চায়, এই পার্ট সামনে চলে গেছে, এই পার্ট এরকম পিছনের দিকে চলে যায়। বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনে হেলে পড়ে, কেন বলতো? স্থিতি জড়তার কারণে। বুঝে গেছে? ওকে। 2 নাম্বার হচ্ছে বাস যদি হঠাৎ করে থামানো হয়, তাহলে মানুষজন সামনে ঝুঁকে পড়ে, কেন? এটা আবার গতি জড়তার কারণে। বাস হঠাৎ থামালে যাত্রীরা সামনে ঝুঁকে পড়ে, গতি জড়তার কারণে। বুঝে গেছে? কি কারণে? গতি জড়তার কারণে। তোমরা দেখবা যে মাঝে মাঝে আমরা যেমন আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি, সেই ঢাকা ইউনিভার্সিটির আমরা যারা হলে থাকি না, বাইরে থাকি, আমাদের জন্য বাস দেওয়া হয়। যেমন আমি মিরপুরে থাকি দেখে আমাদের যে বাসটা মিরপুর থেকে যাত্রী মানে স্টুডেন্ট নিয়ে যায়, সেই বাসটার নাম হচ্ছে বৈশাখী বাস। তো আমাদের বৈশাখী বাসে প্রায় প্রতিনিয়ত দেখা যায় যে টুকটাক অ্যাক্সিডেন্ট ঘটে। কিরকম অ্যাক্সিডেন্ট ঘটে? আমাদের যে আপুরা থাকে, এই আপুরা প্রায় সময় পড়ে যান বাস থেকে, ওঠার সময় নামার সময় পড়ে যায়, স্পেশালি নামার সময় পড়ে যায়। তো এটা হচ্ছে বাসের নিয়ম যে বাস থামবে, বাস থামার পরে যে কেউ নামবে। বাট অনেক সময় কি করেন আপুরা, যেখানে বাস থামার কথা, স্টপেজ, ধরে নাও এটা বাস স্টপেজ, বাস এখানে থাকবে, তো তারা অনেক সময় কি করে যে স্টপেজে নামার আগেই নামতে চায়, স্টপেজে থামার আগেই নামতে চায়। ধরে নাও বাস যখন এখানে সে তখনই নামতে চায়, তো বাস তখন আস্তে আস্তে থামা শুরু করতেছে, ওই টাইমে সে নামতে শুরু করছে। দেখো বাস কিন্তু গতিশীল। তো আপুরা কি করে জানো, আপুরা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে ডান পা দিয়ে নামে, আর নামে জাস্ট নর্মাল হয়ে নামে, এই যে তখনই পড়ে যায়। কারণ বাস গতিশীল, সেও কিন্তু গতিশীল ছিল, বাস গতিশীল, সেও গতিশীল ছিল। সে যদি জাস্ট নর্মালি নামতে চায়, পা রাখে আর মনে করে যে সে দাঁড়ায় থাকবে, তাহলে কিন্তু হবে না, পড়ে যাবে। কারণ হচ্ছে নামার এক্সাক্ট নিয়মটা একটু বলি। বাস যখন গতিশীল, নামতে হবে বাম পা দিয়ে। কোন পা দিয়ে নামতে হবে? বাম পা দিয়ে নামতে হবে। বাম পা দিয়ে নেমে একটু সামনের দিকে তোমাকে লাফাইতে হবে বা দৌড়াইতে হবে, ভাই কয়েক কদম হাঁটতে হবে, তাহলে তুমি পড়বা না। বুঝতে পারছো? দেখবা বাসে যারা হেল্পার থাকে তারা জীবনেও পড়ে না, কারণ ওরা নামে লাফ দিয়ে সামনে কিন্তু আগায়। জীবনেও দেখবা না যে বাস যাচ্ছে এইদিকে, হেল্পার উল্টা দিকে লাফ দিচ্ছে। বুঝতে পারছো? তারা ফিজিক্স জানে না, সায়েন্স বুঝে না, বাট তাও এরা এটা জানে।
বাট আমাদের যারা শিক্ষিত আছি তারা এই উল্টা পড়ে যায়, কারণ আমরা খালি লিখিত জানি, প্র্যাকটিক্যালি জানি না। বুঝতে পারছো? তো তোমরা কি করবা, যখন বাস থেকে নামবা, বাস যদি একটু চলন্ত থাকে, হালকা চলন্ত, নামবা এক সময় একদম থামলে নামবা। আর যদি তাও নামতে চাও যে না একটু রানিং এ নামবা, তাহলে বাম পা দিয়ে সামনের দিকে তোমাকেও একটু, বাস যেভাবে যেই বেগে যাচ্ছিল কাছাকাছি বেগে হলো তোমাকে কয়েক কদম সামনে যেতে হবে, তাহলে তুমি জীবনেও করবা না। বুঝতে পারছো? তার মানে বাস থেকে এক্স্যাক্টলি নামার নিয়মটা হবে হচ্ছে, ধরো এটা হচ্ছে যদি বাসের দরজা হয়, তোমাকে নামতে হবে একটু এইদিকে। তুমি এইভাবে নামবা না যে বাস যাচ্ছে এইদিকে তুমি থাক সেভাবে নামবা, এইভাবে না। বাস যাচ্ছে এইদিকে, তোমাকে নামতে হবে এইদিকে। বুঝতে পারছো? একটু সামনে ওইদিকে গতিশীল হইতে হবে, কারণ বাস গতিশীল, তুমি তো গতিশীল ছিল, হুট করে তুমি যদি থামতে যাও তোমার বডি তো এটা নিতে পারবে না, তোমার বডি তো ওইদিকে যাবে, দেখবে যে ওইদিকে তুমি কাত হয়ে পড়ে গেছো। এই সবই আসলে কি বলতো, জড়তার ব্যাপার স্যাপার। আই হোপ তোমরা জড়তা জিনিসটা বুঝতে পারছো, তাই না? ওকে, এখন তোমাদেরকে একটু দেখাই জড়তার আসল চেহারা, তাই না? যেটা তো মুখোশ পড়েছিল জড়তা, আসলে জড়তার আসল চেহারাটা একটু দেখাই। তো বেসিক্যালি জড়তার আসল চেহারা, বা এটা যদি মুখোশ উন্মোচন করি বা ওকে যদি এক্সপোজ করি, জড়তা আসলে কিছুই না। জড়তা আসলে হচ্ছে কোন বস্তুর মানে ভরটাই হচ্ছে আসলে জড়তা। ভর হচ্ছে জড়তার পরিমাপ, বা যদি কি বললাম, ভরটাই হচ্ছে জড়তা, এটাই হচ্ছে ওর এক্সপোজ। বুঝতে পারছো কিভাবে এই কথাটা কি? এই কথাটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করি। এই কথাটা কিভাবে এক্সপ্লেন করা যায় দেখো, খুবই সহজ এক্সপ্লেনটা বা এক্সপ্লেনেশনটা। তোমার কাছে এখানে ধরো একটা বস্তু আছে, এটা হচ্ছে 1 কেজি, আর তোমার কাছে এইখানে আরেকটা বস্তু আছে, হ্যাঁ, একটা ভারী বস্তু, ধরে নাও এটার ভর হচ্ছে 100 কেজি। এখন তোমাকে আমি বললাম যে ভাইয়া বা আপু চলো এটাকে গতিশীল করো। গতিশীল মানে কি, ধাক্কা টাক্কা দিবা। দেখো ও স্থির, ও স্থির, বুঝো কথাটা, বুঝো, এই স্থির আবার ও স্থির। তুমি যদি বল প্রয়োগ না করো তো চিরকাল কি থাকবে? স্থির থাকবে। দুইটাই চিরকাল কি থাকবে? স্থির থাকবে। মানে আপাতত ওদের মধ্যে স্থির জড়তা কাজ করতেছে, এই কারণে গতিশীল হচ্ছে না। তো তোমাকে আমি বললাম যে না, তুমি ই করো, ধাক্কা দাও, ওদের স্থির জড়তাটাকে ভাঙো, যেন ওরা গতিশীল হয়। মোটিভেশন দাও যেন দৌড়ানো শুরু করে। ঠিক আছে? তোমার কাছে কোনটাকে সহজে গতিশীল করা সম্ভব হবে? কোনটাকে সহজে গতিশীল করা সম্ভব হবে? স্বাভাবিকভাবে এটাকে তুমি একটুখানি বল দিলে গতিশীল হবে, ইভেন এটা তোমার গতিশীল নাও হইতে পারে। 100 কেজি কিন্তু অনেক বড় একটা ব্যাপার, তাই না? তো তোমরা আমাকে কিন্তু বলতে পারবা যে এই যে ধরো এটা M1, হ্যাঁ, আর এটা হচ্ছে M2। তো দেখো M1 কে গতিশীল করা সহজ, সহজ না বলো তো? M1 কে গতিশীল করা কি হবে? সহজ হবে। তার মানে দেখো স্থির জড়তায় ওরা ছিল, তুমি এটাকে গতিশীল করতে পারছো, এটাকে গতিশীল করতে পারো নাই। এখন আমি তোমাকে যদি বলি, তার মানে দেখো তো স্থির জড়তা কে মেনটেন করতে পারছে, বা স্থির জড়তায় যে ছিল, স্থির জড়তা এখনো কে আছে? অবশ্যই দেখো যে ভারী বস্তু সে। ওর স্থির জড়তা কাটানো এত সহজ হয় নাই তোমার পক্ষে। তার মানে তুমি বলতে পারো না দেখো ও ছিল স্থির জড়তায়, ও ছিল স্থির জড়তায়, বাট ও এখন গতিশীল হয়ে গেছে তোমার একটুখানি চেষ্টাতে। বাট ও কিন্তু এখনো গতিশীল হয় নাই, ও স্থির ছিল এখনো স্থির আছে। তার মানে ওর স্থির জড়তা ভালোভাবে ধরে রাখতে পারছে, তার মানে ওর স্থির জড়তাটা বেশি। কেন বেশি? কারণ ওর ভর বেশি। বুঝতে পারছো? তার মানে দেখো কোন বস্তুর ভর হচ্ছে জড়তার পরিমাপ। দেখো দুজনই কোন অবস্থায় ছিল, কোন জড়তায় ছিল? স্থির জড়তায়। তো তোমাকে যদি আমি বলি যে ওর ভর কম, ওর ভর বেশি, তারপরে তোমার মাথায় এটা সেট হয়ে যাবে, ওর জড়তাটা কম হবে, ওর জড়তাটা বেশি হবে। বুঝতে পারছো? এই কারণে ভর হচ্ছে কি, জড়তার পরিমাপ। বুঝে গেছে? দেখো M1 কে গতিশীল করা সহজ, কারণ M1 এর ভর M2 এর চেয়ে কম। ঠিক আছে? তার মানে অর্থাৎ M2 স্থিতি অবস্থা বজায় রাখতে পারছে, তাই না? তাই M2 এর মানে এই ভারী বস্তুটার
জড়তা কি হবে বলতো? দুজনেই স্থিতি জড়তা ছিল, বাট ও তো আর স্থির নাই, ও এখনো স্থিতি আছে, তার মানে ওর স্থিতি জড়তাটা বেশি, M2 এর জড়তা বেশি। তো তোমরা এই কারণেই বলতে পারো যে যার ভর বেশি তার জড়তা বেশি, এই কারণে হচ্ছে ভর আসলে জড়তার পরিমাপ। তো এখন তোমরা আমাকে আবার বলতে পারো যে ভাই আপনি তো স্থির নিয়ে এক্সাম্পল দিলেন, তো চলো একটু গতিশীল নিয়ে এক্সাম্পলটা হয়ে যাক। কিরকম? ধরো আমি এখানে দাঁড়ায় আছি, তোমরা আমার ক্লাস পছন্দ করো না, এই কারণে আমাকে তোমরা কি করতেছো? গুলি করতেছো। আচ্ছা, একজন গুলি করতেছো আর একজন আমার কাছে ট্রাক নিক্ষেপ করতেছো, রাগে রাগে উঠে ব্যাগ ছুড়ে মারে না, তো এখন হচ্ছে ট্রাক নিক্ষেপ করতেছে। এখন আমরা বললাম না যে ভাই মনে হয় ব্যাগের বাড়ি খাওয়ার অভ্যাস আছে, না ওইরকম অভ্যাস আমার নাই, কেউ মারেও নাই। আচ্ছা, তো কেউ একজন আমাকে ট্রাক নিক্ষেপ করছে, কেউ একজন আমাকে বুলেট বুলেট না ধরো বল, হাতের কাছে বল ছিল, বল মারছে। তো স্বাভাবিকভাবে এটা কয়েকশো কেজি, ধরো আমি বললাম যে ট্রাকের ভর হচ্ছে 500 কেজি, এটার ভর হচ্ছে ধরো 2 কেজি, এটাও গতিশীল হয়ে আসতেছে, এটাও গতিশীল হয়ে আসতেছে, একই বেগে আসতেছে, ধরো দুইজনেরই বেগ হচ্ছে একই। এখন বলতো কাকে থামানো আমার পক্ষে সহজ হবে? বলতো এই যে এটাকে আমি খুব ইজিলি কি ক্যাচ করে ফেলতে পারবো, তো অ্যাটলিস্ট 2 কেজিতে আমি ব্যথা পাবো, ঠিক আছে, বাট এখন কেউ বলো না যে ভাই আপনি তো মাশাল আলা মানুষ, আপনি ট্রাককেও ধরে রাখতে পারবেন, এটা তো আমার পক্ষে সম্ভব হবে না। তাহলে দেখো এই যে গতিশীল বস্তু, ধরো এই যে M1 আর M2, M1 কে স্থির করা সহজ হবে M2 এর তুলনায়। আমি যে ভর লেখছি উদাহরণ হিসেবে, সেই উদাহরণ হিসেবে তো M2 জীবনে থামবেই না, 500 কেজি থামানো সহজ নাকি? বাট তাও একটু ফর্মালিটি মেনটেন করলাম যে M1 কে স্থির করা সহজ হবে। দেখো স্থির করা মানে দেখো ও গতিশীল ছিল না, গতি জড়তা দুজনের মধ্যে কি ছিল? গতিশীল ছিল, দেখে দুজনের মধ্যেই গতি জড়তা ছিল, দুজনেই গতি জড়তা ছিল, বাট দেখো আমি M1 কে স্থির করে ফেলতেছি, তার মানে গতি জড়তা ভেঙে ফেললাম। মানুষ রোজা রাখছিল, মনে করে যে রোজাটা ভেঙে গেছে এরকম। বাট M2 কিন্তু গতিশীল ছিল, গতি জড়তা এখনো মেনটেন করতেছে, তাই না? অর্থাৎ M2 তার গতি জড়তা বজায় রাখবে, আমার এই উদাহরণ অনুসারে, তাই না? বজায় রাখবে। কেন বজায় রাখবে? কারণ M2 এর ভর আর M1 এর ভর তুলনা করলে দেখা যাবে M2 এর ভরটা বেশি, এখানে ওর গতি জড়তাটা বেশি। দেখো সিম্পল একটা লাইন ছিল যে ভর হচ্ছে জড়তার পরিমাণ, বাট আমি জানি এই ছোট ছোট বেসিক কথাবার্তাগুলো তোমাদের বড় বড় ম্যাথ সলভ করতে গেলে কাজে লাগবে। আমি তো নিজে 9-10 পার করে আসছি, অনেক স্টুডেন্ট নিয়ে ডিল করছি, কার কোথায় সমস্যা, কার কোন কনসেপ্ট ক্লিয়ার না, এই কারণে তোমাদেরকে বারবার ছোট ছোট লাইন, যেমন দেখো আজকে তোমরা দেখছো বলের সংজ্ঞা, আমি এসে বলতে পারতাম না বল হচ্ছে যার উপর ক্রিয়া করে গতিশীল করবা তাকে, অথবা গতিশীল বস্তুকে দিক পরিবর্তন করবা সেটা বল, বাট না, আমি কিন্তু দেখো তোমাদেরকে আস্তে আস্তে চিত্র আঁকাচ্ছি, বুঝাচ্ছি, আবার বুঝাচ্ছি, ফাইনালি যে বলের সংজ্ঞা যাচ্ছি। আবার নিউটনের গতিসূত্র প্রথম সূত্রটা নিয়ে তো আজকে আলোচনা হলো, বাকি 2-3 পরবর্তীতে আলোচনা হবে। তোমরা যখন দেখতে পাবা যে আমি কিন্তু শুরুতেই বলি না যে এইটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, ওইখানেও দেখবো আমি তোমাদের আস্তে আস্তে বুঝাচ্ছি যে ঘর্ষণ থাকলে থেমে যাচ্ছে, অভিকর্ষ বল থাকলে থেমে যাচ্ছে, না থাকলে থামতো না, তাই না? এগুলো কিন্তু অনেক আস্তে আস্তে বোঝানোর ট্রাই করলাম। দেন নিউটনের প্রথম সূত্র থেকে দেখালাম যে বল প্রয়োগ না করলে তো স্থির বস্তু স্থির থাকবে, এটা ওর একটা ধর্ম, এই ধর্মটা জড়তা। প্রত্যেকটা জিনিসই কিন্তু আস্তে আস্তে বোঝানোর ট্রাই করতেছি, কারণ আমি চাই যে প্রত্যেকটা বেসিক কনসেপ্ট যেন তোমাদের ক্লিয়ার থাকে। আর তার উপর এই যে কথাটা ছোট্ট একটা কথা, বাট এটাও কিন্তু আমি 2 রকমের জড়তা, স্থির জড়তা, গতি জড়তা দিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করলাম। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, আশা করি তোমরা বুঝতে পারছো। থিওরিটিক্যাল পার্ট ট্রাই করছি তোমাদেরকে মজার সাথে শেখানোর, আস্তে আস্তে আমরা এগুলার ম্যাথমেটিক্যাল টার্মের দিকে আগাবো, আগে সমীকরণ দেখবো, ম্যাথমেটিক্যাল টার্মের দিকে আগাবো, আমরা চ্যাপ্টারটা একদম ভাজা ভাজা করে শেষ করব। আজকে প্রথম ক্লাস, জাস্ট বলার আইডিয়াটা রাখো, এরপর এই ক্লাস করতে করতে তোমরা যখন লাস্ট ক্লাসে যাবা তোমরা দেখবা বলের কোনো কনসেপ্টে তোমাদের কোনো গ্যাপ থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।